আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো অষ্টম অধ্যায়ের বোর্ড অ্যানালাইসিস নিয়ে। অর্থাৎ বোর্ড অ্যানালাইসিস কিন্তু আমাদের সিমিলার টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা একত্রিত করব, সবগুলোকেই একসাথে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমরা শুরুতে কথা বলবো আমাদের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে, আমরা আমাদের সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আমরা শুরুতে কথা বলবো। এরপরে আমরা অনুধাবন বা সংক্ষিপ্ত প্রশ্ন, দেন বাকি যেই অংশগুলো আছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো। আচ্ছা, তো প্রথম প্রশ্ন দেখো, আমাদের টাইপ 1-এ জ্ঞানমূলক প্রশ্ন। অষ্টম অধ্যায় থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন এক্সামে এসেছে, আমরা এখন সেগুলোকেই তোমাদের সামনে দেখাচ্ছি। ফার্স্ট কোশ্চেন দেখো, OH এর বন্ধন শক্তি কত কিলোজুল পার মোল? সো এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে ঢাকা বোর্ড 2017-তে এসেছে। আচ্ছা, তাপহারী বিক্রিয়া কাকে বলে? ইলেকট্রনীয় পরিবাহী কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে? এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের 8 অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। আচ্ছা, তো আমরা যাচ্ছি আমাদের নেক্সট দেখো জ্ঞানমূলকের আরও যে টাইপের প্রশ্নগুলো আছে সেগুলোতে। আচ্ছা, পরবর্তী প্রশ্নগুলো দেখো, আমরা পরবর্তী প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলি। নেক্সট প্রশ্ন যে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন কাকে বলে? দেখো তো প্রশ্নটা কতবার এসেছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে, তো অনেকবার প্রশ্নটা এসেছে, তার মানে এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেন গ্যালভানাইজিং কি? তারপরে সিলভার এজি থেকে এজি প্লাস, যেটাকে বলা হয় জারণ তড়িৎদ্বার। তাহলে তড়িৎদ্বার বলতে আসলে কি বোঝানো হয়? তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তারপরে গ্যালভানিক কোষ কি? আচ্ছা, গেল এগুলো। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, নিউক্লিয়ার বিক্রিয়া কি? তারপরে প্রশ্ন, নিউক্লিয়ার ফিশন কাকে বলে? তারপরে তাপ উৎপাদী বিক্রিয়া কি? তারপরে বন্ধন শক্তি কি? ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য কি? তারপরে 1 ক্যালোরি কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে? তো এই টাইপের যে প্রশ্নগুলো ছিল আমাদের প্রথম অষ্টম অধ্যায় থেকে, আমরা সেই অষ্টম অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসা এবং গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে আমরা একত্রিত করেছি। সো আমরা এখানে মোটামুটিভাবে 15 থেকে 16টা প্রশ্ন পেয়েছি। তো এই অধ্যায়ের জন্য এই 15 থেকে 16টা প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো যদি তোমরা কমপ্লিট করে ফেলতে পারো, আশা করতেছি এখান থেকে তোমরা এই অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্ন সেগুলো তোমরা কমন পেয়ে যাবা। তো আমরা যাচ্ছি আমাদের এখন অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে যেই প্রশ্নগুলো আসতে পারে আমরা এখন সেগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা দেখো, তো প্রথম প্রশ্ন বলতেছে, প্রশমন বিক্রিয়ায় তাপ শক্তি ধ্রুব থাকে কেন, ব্যাখ্যা করো। প্রশমন বিক্রিয়ায় ডেলএইচের মানটা কনস্ট্যান্ট থাকে কেন, এটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। উন্নত দেশে পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে ব্যবহার করা হয় কেন? ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন? তারপরে হচ্ছে কি যে কপার বিদ্যুৎ পরিবাহী, ব্যাখ্যা করো। তারপরে অ্যানোডকে জারণ তড়িৎদ্বার বলা হয় কেন, ব্যাখ্যা করো। আমাদের যেহেতু অষ্টম অধ্যায় থেকেই কিন্তু আমরা মূলত অ্যানোড এবং ক্যাথোড, যেহেতু এই অধ্যায়ের মূল টপিক তড়িৎ বিশ্লেষ্য কোষ, তো এগুলো নিয়েই কথা বলা হয় এই অধ্যায়ে, এই জন্য অ্যানোডকে কেন জারণ তড়িৎদ্বার বলা হয়। তারপরে গ্যালভানিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, ড্যানিয়েল কোষ বা ভোল্টাইক কোষের লবণ সেতু ব্যবহার করা হয় কেন? এখন দেখো এখানে কিন্তু আমরা স্ল্যাশ দিয়ে দিয়েছি, গ্যালভানিক কোষ হতে পারে, তড়িৎ রাসায়নিক কোষ হতে পারে, ড্যানিয়েল কোষ হতে পারে, ভোল্টাইক কোষ হতে পারে, আচ্ছা ইত্যাদি ইত্যাদি হতে পারে, আমরা এইগুলো এখানে ব্যাখ্যা করে দিয়েছি। আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। আচ্ছা পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, শুষ্ক কোষে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের কাজ কি, ব্যাখ্যা করো। তারপরে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলতে কি বুঝো। তারপরে হাইড্রোজেন ফুয়েল সেলে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয়, ব্যাখ্যা করো। তারপর তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, ব্যাখ্যা করো। চুনে পানি মিশালে তাপ উৎপন্ন হয় কেন, সমীকরণ সহ ব্যাখ্যা করো। অথবা ক্যালসিয়াম অক্সাইড পানি ঢাললে মিশ্রণ গরম হয় কেন, কারণ চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তার মানে চুনে পানি মিশালে তাপ উৎপন্ন হয় যেই কথা, ক্যালসিয়াম অক্সাইডে পানি ঢাললে মিশ্রণটি গরম হয় সেম কথা। একটা হচ্ছে সংকেত দ্বারা বোঝানো হচ্ছে, একটা হচ্ছে নর্মাল জাস্ট নাম বলা হচ্ছে, যে বাণিজ্যিক নাম চুনের কথা বলা হচ্ছে। আচ্ছা এরপরে বলতেছে ফিশন ও ফিউশন বিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লিখো। এরপরে বলতেছে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে দুটি পার্থক্য লিখো। আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী কেন? তারপরে গ্যালভানাইজিং বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। লবণ সেতুতে লবণ ব্যবহারের কারণ কি? নিউক্লিয়ার বিক্রিয়া বলতে কি বুঝো? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলতে কি বুঝো? KCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ব্যাখ্যা করো। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলতে কি বুঝো? তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ঘটনা কেন, ব্যাখ্যা করো। সো এই টাইপের যে কোশ্চেনগুলো আছে আমরা মোটামুটিভাবে আমাদের অষ্টম অধ্যায়ের অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্ন এই সেগমেন্টে আমরা প্রশ্ন পেয়েছি 21টা। তো এই 21টা প্রশ্ন যদি কেউ কমপ্লিট করতে পারে খুব সুন্দরভাবে, তার কিন্তু এই অধ্যায় রিলেটেড যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু
মানে একদম পরিপূর্ণরূপে অনুধাবন থেকেও সে অ্যান্সার করতে পারবে, সে সংক্ষিপ্ত প্রশ্ন আসলেও সেই হিসেবে সে অ্যান্সার করতে পারবে। এবারে আমরা যাব আমাদের সৃজনশীলের যে টাইপগুলো আছে সেই টাইপগুলোতে। তো আমরা যাচ্ছি এবার টাইপ 3, যেখানে মূলত সৃজনশীল প্রশ্নের যেই প্যাটার্নগুলো থাকবে সেগুলো নিয়ে কথা বলা হবে। তো টাইপ 3তে আসতেছে দেখো যে ডেলেইজের মান নির্ণয় ও বন্ধন শক্তি নির্ণয়। অর্থাৎ এখানে আমাদের একটা বিক্রিয়া দেওয়া থাকবে, এই বিক্রিয়া থেকে দুই রকমের প্রশ্ন আসতে পারে, যে আমাদের সমস্ত বন্ধন শক্তির মানগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ডেলেইজ বের করব। আর না হয় বন্ধন শক্তি এবং ডেলেইজ দেওয়া থাকবে, যে কোনো একটা বন্ধন শক্তির মান দিবে না, সেটা আমাকে বের করতে বলবে। আর অনেক সময় হয় দুই একটা মানে রেয়ার কেসে দেখা যায় যে শুধুমাত্র বিক্রিয়া দিয়ে আমাদেরকে ডেলেইজের মান বের করতে বলে, বন্ধন শক্তি সেক্ষেত্রে দেয় না। তো দেখো আমরা এখন এই টাইপ নিয়ে একটু কথা বলি। আমাদের প্রথম প্রশ্ন, ইথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইড এবং HCl উৎপন্ন করছে। তো চলো আমরা এখন এটার প্রশ্নটা একটু দেখি, যেটার প্রশ্ন কি হতে পারে। ইথাইল ক্লোরাইড এবং HCl যে উৎপন্ন হলো, এখান থেকে আসলে কি কি প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তো দেখো আমাদের যে ইথাইল ক্লোরাইডের যে বিক্রিয়ার কথা বলেছিলাম, এই বিক্রিয়ায় আমাদের সমস্ত বন্ধন শক্তিগুলোর মান দেওয়া আছে। CH বন্ধন শক্তি, CCl, তারপরে হচ্ছে HCl, এরকম সমস্ত বন্ধন শক্তির মান আমাকে বলে দিছে। তো আমরা এখান থেকে মূলত কি বের করব, ডেলেইজের মান এখান থেকে বের করার ট্রাই করব। তো দেখো এটা হচ্ছে ClCl হবে, যে ClCl বন্ধন শক্তি 244, তারপর CCl, তারপর HCl। আচ্ছা, গেল আমাদের প্রথম প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্নে কি বলতেছে দেখো। দ্বিতীয় প্রশ্ন দেখা যাচ্ছে যে এইখানে মিথেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করছে। তো এই যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে, দৃশ্যকল্প অনুযায়ী ডেলেইজের মান নির্ণয় করো। এখানে তোমাকে সমস্ত যে বন্ধন শক্তিগুলো আছে, কার্বন অক্সিজেন, কার্বন হাইড্রোজেন, অক্সিজেন অক্সিজেন, অক্সিজেন হাইড্রোজেন, সমস্ত বন্ধন শক্তিগুলোর মান দেওয়া আছে। এখান থেকে তোমাকে ডেলেইজের মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে। পরবর্তী প্রশ্নে বলতেছে হাইড্রোজেন এবং X2 2x3 ডেলেইজ। তাহলে এখানে জাস্ট হয়তোবা নাইট্রোজেন হতে পারে, হয়তোবা অক্সিজেন হতে, না নাইট্রোজেন হওয়ার চান্স বেশি, যেহেতু 3 আছে। তো আমাদের অ্যামোনিয়া হতে পারে। এবং দেখো সমস্ত বন্ধন শক্তিগুলোর মান এখানে বলে দিছে। X আর H এর সাথে বন্ধন শক্তি, X ট্রিপল বন্ধন, যেহেতু ট্রিপল বন্ধন তার মানে এখানে নাইট্রোজেনই হবে। আর H বন্ধন শক্তির মান আমাদেরকে বলে দিছে, বলছে উদ্দীপকের বিক্রিয়ায় ডেলেইজের মান নির্ণয় করো। সো এটাও ছিল একটা ডেলেইজের মান নির্ণয় সংক্রান্ত সমস্যা। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো বলতেছে যে মিথাইল ক্লোরাইড থেকে আমরা পাচ্ছি কি, মিথাইল ক্লোরাইড থেকে আমরা, আচ্ছা এখানে একটা ক্লোরিন হবে বিক্রিয়ায়, মিথাইল ক্লোরাইড প্লাস ক্লোরিন, মিথাইল ক্লোরাইড প্লাস ক্লোরিন ইজ ইকুয়ালস টু ডাইক্লোরোমিথেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো বলতেছে উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় ডেলেইজের মান নির্ণয় করো, যেখানে বন্ধন শক্তি CH, তারপরে হচ্ছে ClCl, CCl, HCl, সমস্ত বন্ধন শক্তিগুলোর মান বলে দিছে। বাট এখানে একটা Cl2 হবে, অর্থাৎ মিথাইল ক্লোরাইড যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরে ডাইক্লোরোমিথেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। আচ্ছা গেল, এইটা আমার আর একটা প্রশ্ন। এবারে যাচ্ছি আমরা আমাদের 5 নম্বর প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলতেছে। 5 নম্বর প্রশ্নে বলতেছে যে C2H6 ইথেন ক্লোরিন, আচ্ছা ইথাইল ক্লোরাইড প্লাস HCl উৎপন্ন করলো। তো এখান থেকে আমাদের ডেলেইজের মান নির্ণয় করতে বলা হয়েছে। সো এটাও আমাদের আসার মতো একটা প্রশ্ন। নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে এ কে বলো তো, এ হচ্ছে অ্যামোনিয়া। এবং এখানে দেখো তো বন্ধন শক্তিগুলোর মান আমাদেরকে বলে দিচ্ছে। তাহলে বলতেছে যে উদ্দীপকের বিক্রিয়াটি কি তাপ উৎপাদী নাকি তাপ হারি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে আমরা এখান থেকে ডেলেইজের মান বের করব। ডেলেইজের মান বের করে আমরা তখন সেখান থেকে ডিসিশন দিব যে না এই বিক্রিয়াটা তাপ উৎপাদী হতে পারে অথবা এই বিক্রিয়াটা তাপ হারি হতে পারে। তো দেখো আলটিমেটলি কিন্তু ডেলেইজের মান ব্যতীত তুমি এখান থেকে ডিসিশন দিতে পারবে না। অতএব তোমাকে এখানে তো ওই ডেলেইজের মানটাই তোমাকে এখানে বের করতে বলা হয়েছে এই প্রশ্নে। আচ্ছা আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে। এখানে সমস্ত মান বলে দিছে, যে নাইট্রোজেন অক্সিজেন বন্ধন শক্তি, অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তি, নাইট্রোজেন বন্ধন শক্তির মান বলে দিছে। আচ্ছা তো দেখো এদের বন্ধন শক্তিগুলোর মান এরকম দেওয়া আছে 607, 498, 946 হলে এই বিক্রিয়া থেকে আমি ডেলেইজের মান কত বের করতে পারবো। এইটাই হচ্ছে আমাদের গয়ের প্রশ্ন। আচ্ছা তো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নে বলতেছে C2H5OH ইথানল প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এখান থেকে সমস্ত বন্ধন শক্তির মান দেওয়া আছে। তার মানে এই বিক্রিয়ার ডেলেইজের মান কত। আচ্ছা এর পরবর্তী প্রশ্নে কি বলতেছে। দেখো বলতেছে যে C2H6 প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি,
তো এখান থেকেও দেখো সমস্ত বন্ধন শক্তির মান দেওয়া আছে, তো সেই বন্ধন শক্তির মান থেকে তোমাকে ΔH এর মান বের করতে বলা হয়েছে। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এখান থেকেও তোমাকে বন্ধন শক্তির মান বলে দিছে। বন্ধন শক্তির মান থেকে আমাকে বের করতে হবে যে এখান থেকে ΔH এর মান কত হতে পারে। আচ্ছা, তো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে অংশ আছে সেখানে। ওকে, দেখো যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কি বলছে যে A2 প্লাস B2 ইজ ইকুয়ালস টু 2AB, এখানে আমাকে ΔH এর মান বলে দিছে, প্লাস এদের বন্ধন শক্তিগুলোও বলে দিচ্ছে। তো আমি তোমাদেরকে বলছিলাম যে একটা হচ্ছে ΔH এর মান নির্ণয় করা, আর একটা কিন্তু ΔH এর মান নির্ণয় করা না, আর একটা হচ্ছে যে বন্ধন শক্তিও বলে দিবে, ΔHও বলে দেবে, কিন্তু যে কোনো একটা বন্ধন শক্তির মান বলবে না, ওই টাইপের প্রশ্ন। তো আমরা এখন এই টাইপের প্রশ্ন পাচ্ছি। দেখো এখানে বলতেছে যে AA এর বন্ধন শক্তি নির্ণয় করো। আচ্ছা, তো যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো C2H6 ইথেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি, দেন বলতেছে যে 2 নং বিক্রিয়ার থেকে কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ধন আছে এর বন্ধন শক্তি নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। নেক্সট প্রশ্ন কি বলতেছে দেখো, C2H2 মানে কি? এটা কি একটা অ্যালকাইন, অ্যালকাইনের সাথে তোমার হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকিন উৎপন্ন হচ্ছে, ΔH এর মান বলে দিচ্ছে। তাহলে এখান থেকে আমার যে কার্বন কার্বন দ্বিবন্ধন পাচ্ছি, আমরা এই কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন শক্তি নির্ণয় করতে বলেছে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো যে এটাও অ্যালকাইন, অ্যালকাইনের সাথে ক্লোরিন যুক্ত করে, অ্যালকাইনের সাথে ক্লোরিন যুক্ত করে, তাহলে আচ্ছা এখানে C2H6 হবে। আচ্ছা, C2H6 অ্যালকেন, ইথেন, ইথেন সাথে ক্লোরিন যুক্ত হয়ে ইথাইল ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করতেছে, প্লাস এখানে ΔH এর মানও আমাকে বলে দিয়েছে। তো তাহলে এখান থেকে বলতেছে যে কার্বন এবং ক্লোরিন এর বন্ধন শক্তির মান আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্নে বলতেছে যে মিথেন, ক্লোরিন, তারপরে হচ্ছে কি আছে CH2Cl2 প্লাস হচ্ছে HCl উৎপন্ন করছে আর কি। আচ্ছা, তো তাইলে এখান থেকে বলতেছে যে উদ্দীপকের 1 এর আলোকে CCl এর বন্ধন শক্তি নির্ণয় করো। আচ্ছা, মিথেনের দহন বিক্রিয়ায় এত কিলোজুল পার মোল তাপ শক্তি উৎপন্ন হয়, দেন বলতেছে উদ্দীপকের বিক্রিয়া হতে COO এর বন্ধন শক্তি নির্ণয় করো। আচ্ছা, গেল নাইট্রোজেন এবং হাইড্রোজেন। দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, তাহলে এখান থেকে আমাদের বলতেছে যে এর নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বন্ধন শক্তি নির্ণয় করে। কিছু ভ্যালু দেওয়া আছে আমার প্রশ্নে, আর বাকিটা আমাকে বের করতে হবে। মিথেনের পূর্ণ দহনের ফলে উৎপন্ন তাপশক্তির মান দেওয়া আছে, বলতেছে যে এইখান থেকে CO মানে কার্বন অক্সিজেনের বন্ধন শক্তির মান নির্ণয় করো। আচ্ছা, দেন যাচ্ছি পরবর্তী প্রশ্নে। C3H8 প্রোপেন, প্রোপেন প্রোপেন প্লাস অক্সিজেন, তার কার্বন ডাইঅক্সাইড, পানি, ΔH এর মান বলা আছে, দেন বন্ড এনার্জির মান দেওয়া আছে। এখান থেকে বলতেছে যে CO এর বন্ধন শক্তি হিসাব করো। আচ্ছা, দেন বলতেছে দেখো মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এখান থেকেও আমাকে কার্বন ডাবল বন্ধন অক্সিজেন এর বন্ধন শক্তি হিসাব করতে বলছে। আচ্ছা, C2H4 ইথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, প্লাস মানে বন্ধন শক্তি মানে ΔH এর মান দিয়ে দিচ্ছে। এখান থেকে বলতেছে যে C ডাবল বন্ধন O এর বন্ধন শক্তি হিসাব করতে বলা হয়েছে। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন দেখো, তার মানে আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে আমরা এখান থেকে বেসিক্যালি 2 আইটেমের প্রশ্ন পাবো। একটা হচ্ছে আমাদেরকে বন্ধন শক্তি বলে দিবে, মানে ভ্যালু বলে দিবে, দেন সেখান থেকে আমরা ΔH এর মান বের করবো। আর একটা হচ্ছে বন্ধন শক্তি এবং ΔH দুইটাই বলে দিবে, কিন্তু এখান থেকে হয়তো বা দুইটা বা একটা বন্ধন শক্তির মান আমাকে প্রশ্নে বলবে না। তো যেটা বলবে না মূলত আমাকে ওইটাই বের করতে হবে এখানে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে যে C3H8 অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি। আচ্ছা, তাহলে এখানে এই দেখো মানগুলো দেওয়া আছে, বলছে উদ্দীপকের বিক্রিয়া হতে C ডাবল বন্ধন O এর বন্ধন শক্তি হিসাব করো। আচ্ছা, C4H10Cl2, C4H9Cl, HCl। এই যে দেখো আমাদের 23 নাম্বার যে প্রশ্নটা আছে, 23 নাম্বার প্রশ্নটার কথা আমি তোমাদেরকেও বলেছিলাম যে অনেক সময় হবে তোমাকে বন্ধন শক্তির মান দিবে না। দেখো তো এই শুধুমাত্র প্রশ্ন, এই শুধুমাত্র প্রশ্ন, এবং এই প্রশ্ন থেকে বলতেছে কি ΔH এর মান হিসাব করতে, ΔH এর মান হিসাব করতে বলছে। তো এখান থেকে কিন্তু আমাকে বন্ধন শক্তির মান দেয় নাই, কিন্তু এখান থেকে আমাকে ΔHটা হিসাব করতে হবে। আচ্ছা, এরপরে বলতেছে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে আমাদের অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে আমাদের এই বন্ধন শক্তির মানগুলো এখান থেকে হিসাব করতে বলছে, এবং প্লাস NH এর বন্ধন শক্তির মান আমাকে এখান থেকে হিসাব করতে হবে। আচ্ছা, তো তাইলে আমাদের
এই টপিকের উপর যে প্রশ্নগুলো ছিল ডেলেজের মান এবং বন্ধন শক্তি, আমরা কিন্তু সমস্ত প্রশ্নগুলোকে একত্রিত করেছি। ডেলেজগুলোকে আমরা এক জায়গায় রেখেছি, বন্ধন শক্তিগুলোকে আমরা এক জায়গায় রেখেছি। এখানে আমাদের বন্ধন শক্তির মান কিছু বলা নাই, বিধায় এই ডেলেজটা এই শেষের দিকে চলে আসছে। তো এবারে আমাদের টার্গেট হচ্ছে আচ্ছা, আমরা এবার ফোকাস করব বিদ্যুৎ উৎপাদন, মানে গ্যালভানিক কোষের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করা যায় এই টাইপের যে প্রশ্নগুলো হতে পারে আমাদের। তো আমরা এখন সেই প্রশ্নগুলো নিয়ে এখন কাজ করব, বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত। দেখো, সো টপিক হলো গ্যালভানিক কোষের গঠন, লবণ সেতুর ভূমিকা। সো গ্যালভানিক কোষের মাধ্যমে তো বিদ্যুৎ উৎপাদন করা যায়। আচ্ছা, তো এখানকার প্রশ্নগুলো একটু দেখো। জিঙ্ক এবং নিকেল বলতেছে যে 1 ও 2 নং তড়িৎদ্বার দুটি দ্বারা গঠিত কোষটি বিদ্যুৎ উৎপাদন সম্ভব কিনা প্রয়োজনীয় চিত্র এবং বিক্রিয়ার সাহায্যে বিশ্লেষণ করো। এই দুইটার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব কিনা এইটা এখন আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা যাচ্ছি, দেখো একটা চিত্র দেখা যাচ্ছে এখানে যে এক্স সালফেট, ওয়াই সালফেট। বলতেছে যে এক্স এর পারমাণবিক সংখ্যা 26, তার মানে ফেরাস সালফেট, আর ওয়াই এর পারমাণবিক সংখ্যা 29, তার মানে কপার সালফেট, মানে আয়রন এবং কপার। তো বলতেছে যে উদ্দীপকের কোষে বিদ্যুৎ উৎপাদন কৌশল ব্যাখ্যা করো, মানে এখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেই কৌশলটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। মানে কপার এবং আয়রন থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেই কৌশলটা আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো যে 10ম শ্রেণীর একদল শিক্ষার্থী অ্যাসিড মিশ্রিত পানির মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলো। অপর একদল শিক্ষার্থী দস্তা মানে জিঙ্ক ও তামা তড়িৎদ্বার এবং প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে তড়িৎ উৎপন্ন করলো। আচ্ছা, এখন বলতেছে উদ্দীপকের দ্বিতীয় দল বলতে যারা মূলত তামা মানে কপার আর দস্তা মানে জিঙ্ক। তো জিঙ্ক এবং কপারের সমন্বয়ে যারা বিদ্যুৎ উৎপাদন করেছে এদের কৌশলটা ব্যাখ্যা করতে বলা হয়েছে, যে এই বিদ্যুৎ উৎপাদনের কৌশলটা কেমন হতে পারে এইটা আমাদেরকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, এরপরটা দেখো যে জিঙ্ক সালফেট এবং লেড সালফেট। আচ্ছা, তো ঘয়ের প্রশ্ন, দৃশ্যকল্প 2 অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা বিশ্লেষণ করো, মানে বিদ্যুৎটা আসলে এখানে কিভাবে উৎপাদন করা যায়, লবণ সেতুর সাহায্যে আমরা কিভাবে বিদ্যুৎটা উৎপাদন করতে পারি, এটা আমাদেরকে দৃশ্যকল্প 2 থেকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, ম্যাগনেসিয়াম এবং আয়রন, মানে ম্যাগনেসিয়াম এবং Fe2+ বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম 2+ এবং Fe, মানে এখানে জারণ বিজারণটা বোঝাচ্ছে। তাহলে বলতেছে উদ্দীপকের বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কি সম্ভব, চিত্র সহ বিশ্লেষণ করতে। তার মানে এই বিক্রিয়ার মাধ্যমে আসলে বিদ্যুৎটা উৎপাদন করা যাবে কিনা এই চিত্রের মাধ্যমে, এইটা আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো, তো দেখো পরবর্তী প্রশ্নে বলতেছে যে একটা তড়িৎ কোষ, এটা সিলভার দণ্ড, এটা জিঙ্ক দণ্ড। জিঙ্ক দণ্ডের মধ্যে আছে জিঙ্ক নাইট্রেট ZnNO3 ব্র্যাকেট দিয়ে 2, জিঙ্ক নাইট্রেট, এটা একটা বাল্ব, ঠিক আছে। তাহলে এই যে এখন এই তড়িৎ কোষ থেকে কি আসলে বিদ্যুৎ উৎপাদন করা যাবে কিনা এটা আমাদেরকে নেক্সট পেজে জিজ্ঞেস করা হয়েছে, যে আমরা আসলে এখান থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারবো কিনা। তো দেখো, আমাদের আগের প্রশ্নের যে ছিল সিলভার এবং আমাদের জিঙ্ক, এই জিঙ্ক এবং সিলভারের সমন্বয় এখানে প্রশ্ন বলতেছে যে উদ্দীপকের কোষের বাতিটি জ্বলে ওঠার কারণ বিশ্লেষণ করো। তার মানে আমাকে এখানে গ্যালভানিক কোষের ইলেকট্রন আদান প্রদান করে দেখাতে হবে যে আসলে এই জন্য কোষের বাতিটি জ্বলে উঠেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে যে ম্যাগনেসিয়াম Fe2+, ম্যাগনেসিয়াম 2+ Fe, এইখান থেকে আসলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তো চিত্র সহ বিশ্লেষণ করো, আমরা এখান থেকে আসলে এই প্রশ্নগুলো ব্যাখ্যা করব। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। আচ্ছা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, নিকেল 2+ থেকে নিকেল। তাহলে বলতেছে উদ্দীপকের তড়িৎদ্বার ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করার কৌশল চিত্র সহ বর্ণনা করো। তার মানে এখান থেকে আমরা কিভাবে সহজে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারবো এটা আসলে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, জিঙ্ক থেকে কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার, বলতেছে 1 নং বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থসমূহ ব্যবহার করে কিভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায় তা চিত্র সহ বর্ণনা করো। আচ্ছা, তো এইভাবে আসলে আমাদেরকে গ্যালভানিক কোষের মাধ্যমে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায় এই রিলেটেড প্রশ্নগুলো আমাদের এই টপিকগুলোতে বলা হয়েছে এবং আমরা সেই সমস্ত প্রশ্নগুলোকে একত্রিত করেছি। তো এবারে যাচ্ছি আমরা আমাদের সৃজনশীলের আরও একটা টপিক, যেটা হচ্ছে ড্রাই সেল। তো ড্রাই সেল থেকে খুব বেশি একটা প্রশ্ন আসলে বোর্ডে আসে না, একটা বোর্ডেই প্রশ্ন এসেছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাটারি ড্রাই সেল, এটা সিলেট বোর্ড 19-এর প্রশ্ন। এবারে দেখো এখান থেকে যে প্রশ্ন বলা হয়েছে যে উদ্দীপকের কোষটির গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের কোষটির চিহ্নিত চিত্র সহ গঠন বর্ণনা করো। সো এই কোষে ড্রাই সেলের যে চিত্র, এখানে বিভিন্ন লেয়ার থাকে,
মাঝখানে থাকে কার্বন দণ্ড, দুই পাশে থাকে জিঙ্কের দণ্ড, তারপরে এর মাঝখানে থাকে পেস্ট বা কাই তৈরি হয় আবার অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপরে জিঙ্ক ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পানি, এই লেয়ারগুলো আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে গতে। আর ঘতে বলতেছে কিছুদিন ব্যবহারের পর উদ্দীপকের কোষটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে কেন, বিক্রিয়া সমীকরণ সহ বর্ণনা করছো। এই টাইপের প্রশ্ন তোমার এখান থেকে আসতে পারে, তো আসলে যেন তোমরা সেখান থেকে প্রপারলি অ্যান্সার করতে পারো। আচ্ছা, দেন যাচ্ছে আমরা আমাদের এই চ্যাপ্টারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক, নাম হলো তড়িৎ বিশ্লেষণ। তো দেখো তড়িৎ বিশ্লেষণ রিলেটেড প্রশ্নগুলো আমরা একটু দেখি, যে এইখানে আমরা প্লাটিনামের দুইটা দণ্ড এবং বিগলিত ক্যালসিয়াম ফ্লোরাইড CaF2, তার মানে কি ক্যালসিয়াম ফ্লোরাইডই আছে, অন্য কেউ এখানে নাই। বলতেছে যে উদ্দীপকের চিত্র 1 নং সংগঠিত বিক্রিয়া বর্ণনা করো, তার মানে ক্যালসিয়াম ফ্লোরাইডকে যদি আমরা ভাগ করি তখন কি ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হবে, ক্যাথোড এবং অ্যানোডে গিয়ে তারা বিভিন্ন বিক্রিয়া সম্পন্ন করবে, অ্যানোডের জারণ বিক্রিয়া, ক্যাথোডের বিজারণ বিক্রিয়া। সো এইগুলো এখানে দেখাতে বলা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, মার্বেল চিপস, তার মানে কি ক্যালসিয়াম কার্বনেট এর সাথে HCl বিক্রিয়া করে এই গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, বি বস্তু, বি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, বি হচ্ছে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড এবং H2O। আচ্ছা, আবার কপার সালফেটের সাথে ম্যাগনেসিয়াম যোগ করলে ম্যাগনেসিয়াম সালফেট, তাহলে পি হচ্ছে কপার। তো এখানে বলতেছে যে বি ও পি এর বিদ্যুৎ পরিবাহিতার তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। তার মানে আমরা এই যে বি যে ক্যালসিয়াম ক্লোরাইড, এটাকে আমার অ্যানোড এবং ক্যাথোডের সাথে কম্পেয়ার করতে হবে, আর কপারকেও কম্পেয়ার করতে হবে। এই দুইটা কম্পেয়ার করে মূলত কে বেশি ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারবে, এইটা এখন আমরা এখানে ব্যাখ্যা করব। তো বেসিক্যালি এইটা এখানে রাখা হয়েছে এই জন্য যে তোমার যে ক্যালসিয়াম ক্লোরাইড, এর তো অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া দেখাতে হবে। এইখানে অ্যানোড এবং ক্যাথোডের মাধ্যমেই তো তারা ইলেকট্রন আদান প্রদান করবে, ওই পয়েন্টগুলো এখানে তুলে ধরতে হবে। আচ্ছা, যাচ্ছে পরবর্তীটা দেখো, গলিত পটাশিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ কৌশল বর্ণনা করো, গাঢ় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো। সেই যে আমাদের যে তড়িৎ বিশ্লেষণ রিলেটেড যে প্রশ্নগুলো থাকে, এই তড়িৎ বিশ্লেষণ রিলেটেড প্রশ্নগুলোই মূলত আমাদের এই দুইটা টপিকে বলা হয়েছে। আচ্ছা, এই টপিকের সর্বশেষ প্রশ্ন একটা হচ্ছে বিগলিত সোডিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইড। মানে গাঢ় মানে কি, এর সাথে পানি মিশ্রিত অবস্থায় আছে, আর এখানে বিগলিত বলতে সোডিয়াম ক্লোরাইডটাকে তরল করা হয়েছে তাপ দেওয়ার মাধ্যমে, পানি প্রয়োগ ব্যতীত এটা তরল করা হয় নাই। তো এটার ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, উদ্দীপকের চিত্রদ্বয়ে ক্যাথোডে একই উৎপাদ পাওয়া যাবে কিনা। তার মানে এই যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড আর গলিত সোডিয়াম ক্লোরাইড, এদের ক্যাথোডে আমরা একই রকম উৎপাদ পাবো কিনা, এইটা এখন আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো টাইপ 7 পানি এর তড়িৎ বিশ্লেষণ, যেটা বেশ ভালোই আসে। 1 নম্বরে দেখো পানি বলছে 1 নং যৌগের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো। সো তার মানে আমরা এখানে পানির তড়িৎ বিশ্লেষণটাকে ব্যাখ্যা করতে পারি। তারপরে বলছে কি দেখো, যে 10ম শ্রেণীর একদল শিক্ষার্থী অ্যাসিড মিশ্রিত পানি, এই যে পানির সাথে কিন্তু অ্যাসিড মিশানো হয়, বিশুদ্ধ পানি তড়িৎ পরিবাহী না, এর সাথে কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করে এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করা হয়। তাহলে অ্যাসিড মিশ্রিত পানির মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলো। অপর একদল শিক্ষার্থী দস্তা ও তামার তড়িৎদ্বার এবং প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে তড়িৎ উৎপন্ন করলো। তারপরে গ নাম্বারটা, উদ্দীপকের প্রথম দলের শিক্ষার্থীরা পরীক্ষণটি বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। অর্থাৎ প্রথম দলের শিক্ষার্থী যারা আছে তারা আসলে এটা কিভাবে সম্পন্ন করবে, এইটাই মূলত আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এইটা কি বলতো, মরিচা, এখান থেকে তাপ দিলে পানিটা কি হয়ে যাবে, বাষ্পীভূত হয়ে উড়ে যাবে। ওয়াই হচ্ছে H2O এর গ্যাসীয় অবস্থা। আচ্ছা, বলতেছে বিশুদ্ধ ওয়াই যৌগটির তড়িৎ বিশ্লেষণে অ্যানোড অপেক্ষা ক্যাথোডে দ্বিগুণ পরিমাণ গ্যাস উৎপন্ন হয়, যথাযথ সমীকরণ সহ ব্যাখ্যা করো। মানে পানির যখন আমরা তড়িৎ বিশ্লেষণ ঘটাবো তখন অ্যানোডে উৎপন্ন হয় 1 অণু অক্সিজেন গ্যাস, আর ক্যাথোডে উৎপন্ন হয় 2 অণু হাইড্রোজেন গ্যাস। তার মানে এখানে এই কথাটাই বলতেছে যে তোমার অ্যানোডে যেই পরিমাণ অক্সিজেন গ্যাস তৈরি হবে, ক্যাথোডে তার দ্বিগুণ পরিমাণ অক্সিজেন গ্যাস তৈরি হবে। সো এটা আমাকে আসলে মূলত এখানে সমীকরণ সহ ব্যাখ্যা করা লাগবে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন দেখো, তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। আমরা জানি যে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া এই রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসে। যেরকম দেখো, এই যে এখানে দেখানো হচ্ছে শামুকের খোলসের মধ্যে কি থাকে, ক্যালসিয়াম কার্বনেট। এখন এটাকে যখন তাপ দেওয়া হয়, তো এই যে শামুকের খোলসের যে বিক্রিয়াটা, লাইক ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই তখন উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড।
আচ্ছা, গ নাম্বার, উদ্দীপকের পাত্রটিতে সংঘটিত রাসায়নিক প্রক্রিয়াসমূহ ব্যাখ্যা করো। উদ্দীপকের পাত্রটিতে সংঘটিত রাসায়নিক প্রক্রিয়াসমূহ ব্যাখ্যা করো। আচ্ছা, আর ঘ নাম্বার, ঝিনুকের খোলস। ঠিক আছে, ঘ নাম্বারে দেখো ঝিনুকের খোলস। এখন বলতেছে এই যে ঝিনুকের খোলস, এটাকে যে আমরা তাপ দিচ্ছি, এখানে বলতেছে একই কথা, কিন্তু দেখো ঝিনুকের খোলসের মধ্যে থাকেও ক্যালসিয়াম কার্বনেট, আর শামুকের খোলসের মধ্যে থাকেও ক্যালসিয়াম কার্বনেট। উভয় প্রক্রিয়ায় কি প্রক্রিয়া? একটা তাপহারী প্রক্রিয়া। তো ঘ নাম্বার প্রশ্নে আমাকে এই কথাটাই বলা হয়েছে যে উদ্দীপকের বিক্রিয়ার তাপের শোষণ ঘটে, সমীকরণ সহ ব্যাখ্যা করো। তার মানে এই বিক্রিয়াগুলোতে তাপ শোষিত হয়, এইটাই মূলত আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো ইলেকট্রোপ্লেটিং ও ধাতুর ক্ষয় রোধ। মানে ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি? একটা বেশি সক্রিয় ধাতুর উপরে একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে পারি। এতে করে বেশি সক্রিয় ধাতুটা তার যে ক্ষয় হয়ে যেত, সে যে মরিচা ধরতো, এটা থেকে সে রক্ষা পাবে। এখন এখানে বলতেছে যে ম্যাগনেসিয়াম Fe2+, ম্যাগনেসিয়াম 2+ আর Fe। তো বলতেছে উদ্দীপকের দ্বিতীয় ধাতুর তৈরি জিনিসের উপর তড়িৎ প্রলেপন প্রক্রিয়া ব্যাখ্যা করো। মানে দ্বিতীয় তৈরি যে ধাতু আছে এটার উপরে আমরা যে তড়িৎ প্রলেপ দিব, এটার প্রলেপ ব্যাখ্যা করতে বলা হলো। আচ্ছা, এরপরে আসো আমাদের এখানে দেখো কিছু কথা বলা হয়েছে। তো এটা মূলত কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখানে তড়িৎ বিশ্লেষণ ঘটবে। তো এই কোষের তড়িৎ রাসায়নিক কোষ। তাই বলতেছে, দেখো প্রশ্নটা কি ছিল, যে উদ্দীপক 2 এর কোষটি ব্যবহার করে লোহার তৈরি জিনিসের উপর নিকেলের প্রলেপ। তার মানে আমরা এই কোষটাকে কাজে লাগাইয়া লোহার তৈরি বিষয়, মানে লোহার তৈরি বস্তুর উপরে আমরা নিকেলের প্রলেপ দিব। যেহেতু লোহার তৈরি জিনিসের উপরে নিকেলের প্রলেপ দিতে বলছে, তার মানে এখানে কি হবে? এখানে আমাদের ইলেকট্রোপ্লেটিং এর কনসেপ্টটা এখানে কাজে লাগাতে হবে। আচ্ছা, তো যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, যে Fe প্লাস কপার সালফেট ইজ ইকুয়াল টু ফেরাস সালফেট প্লাস কপার। আচ্ছা, তো Fe দ্বারা তো লোহাকে বোঝানো হচ্ছে, Fe দ্বারা লোহা, আর এখান থেকে পাচ্ছি আমরা কপার। তো বলতেছে কি, দেখো বলতেছে যে X ধাতুর তৈরি পদার্থের উপর, তার মানে লোহার তৈরি ধাতুর, মানে লোহা এই ধাতু থেকে তৈরি যে পদার্থগুলো হয়, এর উপরে Y ধাতুর প্রলেপ দেওয়া সম্ভব। তার মানে লোহার তৈরি জিনিসের উপর কপারের প্রলেপ দেওয়া সম্ভব। এইটা চিত্রসহ প্রয়োজনীয় সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলছে। তার মানে আমরা এখানে মূলত ইলেকট্রোপ্লেটিং এর কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে বলতেছে যে চিত্র 1 এবং চিত্র 2 বলতেছে চিত্র 1 এর কোষটি ব্যবহার করে সক্রিয় ধাতুর ক্ষয় রোধ করা সম্ভব। এই যে সক্রিয় ধাতুর ক্ষয় রোধ মানে কি? ইলেকট্রোপ্লেটিং। আমরা একটা ধাতুর উপরে আর একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দিব, যাতে করে কম সক্রিয় ধাতুগুলো বায়ুর অক্সিজেন জলীয় বাষ্পের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। অতএব মেইন ধাতুটা কি থাকবে? ফ্রেশ থাকবে। সে এখান থেকে কি থাকতে পারবে? মুক্ত থাকতে পারবে, ক্ষয় হওয়া থেকে সে মুক্ত থাকতে পারবে। তো এইটা হচ্ছে আমাদের এই প্রশ্ন। আচ্ছা, আমাদের এখান থেকে লাস্ট যে টাইপটা আছে, নিউক্লিয়ার বিক্রিয়া ভার্সেস রাসায়নিক বিক্রিয়া, আমাদের সর্বশেষ টপিক এই চ্যাপ্টারের নিউক্লিয়ার বিক্রিয়া আর রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা কম্পেয়ার করব। তো দেখো এখান থেকে যেই প্রশ্নগুলো আমাদেরকে বলেছে, আমরা এখন সেগুলো নিয়ে কথা বলতেছি। যে ইউরেনিয়ামকে নিউট্রন কণা দ্বারা আঘাত করলে, দেখো সর্বশেষ নিউক্লিয়ার বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার প্রথম প্রশ্ন। তাহলে এখানে বলতেছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে উদ্দীপকের বিক্রিয়াদের কোনটি বিদ্যুৎ উৎপাদনের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? আমাকে এখানে মূলত নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করতে পারি এটাই বোঝানো হচ্ছে। আর বলতেছে যে উদ্দীপকের 1 নং বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদনের সুবিধা অসুবিধা আলোচনা করো। সো এই টাইপের মানে নিউক্লিয়ার বিক্রিয়া রিলেটেড যে প্রশ্নগুলো আছে এখানে মূলত এই কথাগুলোই বলা হয়। তা আমরা এখন তখন আমাদের ব্যাখ্যার মধ্যে সেই পয়েন্টগুলো তুলে ধরবো। তাহলে ওভারঅল আমাদের অষ্টম অধ্যায়ের বোর্ড অ্যানালাইসিসের মধ্যে মোট 10টা টপিক, এই 10টা টপিক কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আমি আশা করতেছি তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।